এখন আমরা করব ক্লাস 12 বিএসটিডি পার্ট এ অর্থাৎ প্রিন্সিপালস অ্যান্ড ফাংশনস অফ ম্যানেজমেন্টের 5th ইউনিট অর্গানাইজিংয়ের সেকেন্ড পার্ট। আগের দিন আমরা জেনেছিলাম অর্গানাইজিং বলতে আমরা কি বুঝি, তার ফিচার্স কি, এবং আমাদের একটা গুড অর্গানাইজেশন স্ট্রাকচার হতে গেলে তার কি কি উপাদান থাকতে হবে। শুধু তাই নয়, আমরা এর স্টেপস নিয়েও আলোচনা করেছিলাম। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের অর্গানাইজেশন স্ট্রাকচার। তাহলে আমরা একটু জেনে নেব অর্গানাইজেশনাল স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি। যে কোনো প্রতিষ্ঠানেই কিন্তু আমাদের সংগঠনের গুরুত্ব অপরিসীম। সংগঠন কাঠামো প্রতিষ্ঠানের বিভিন্ন পদের দায়িত্ব, কর্তব্য, তাদের পরস্পরের মধ্যে সম্পর্ক, তাদের অবস্থান, কর্তৃত্বের পরিমাণ, জবাবদিহিকরণ ইত্যাদি বিষয়গুলিকে প্রকাশ করে। এটি হলো প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত যোগাযোগের পথ। এই পথ দিয়েই কিন্তু একদিকে যেমন আদেশ, নির্দেশ, কর্তৃত্ব, দায়িত্ব প্রবাহিত হয়, ঠিক অন্য দিক থেকে ঠিক এর মাধ্যমেই কিন্তু আমরা ডিফারেন্ট কমপ্লেন্টস, গ্রিভেন্সেস সম্পর্কেও জানতে পারি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণের ক্ষেত্রে তার সাংগঠনিক কাঠামোর ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তাহলে আমরা জানি এবার সাংগঠনিক কাঠামো বলতে আমরা কি বুঝি। অর্গানাইজেশন স্ট্রাকচার ইজ দ্য আউটকাম অফ অর্গানাইজিং প্রসেস। কোনো প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো হলো তার সংগঠনটা গড়ে তোলবার ভিত্তি, এবং সংগঠন হলো সেই সাংগঠনিক কাঠামোর ফলাফল। An effective structure will result in increased profitability of the enterprise. একটা সাংগঠনিক কাঠামো প্রতিষ্ঠানের ক্ষেত্রে যত বেশি দক্ষ হবে, সেই প্রতিষ্ঠানটির প্রফিটেবিলিটি কিন্তু সেই মতোই বাড়তে শুরু করবে। As an organization grows, coordination becomes difficult due to the emergence of new functions and increase in structural hierarchies. অর্গানাইজেশন স্ট্রাকচারটা যত উন্নতি করবে তত কিন্তু তার সাংগঠনিক কাঠামোটা ডিফিকাল্ট হয়ে যাবে। শুধু তাই নয়, তার যে হায়ারার্কি থাকবে সেটাও অনেক বেড়ে যাবে, এবং তার কাজকর্ম যা নতুন কাজকর্ম হিসেবে দেখা দেবে তার মধ্যেও অনেক ডিফিকাল্টি থাকবে। তাই এই সমস্ত কিছুর মধ্যে কোঅর্ডিনেশন রাখাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। Thus, for an organization to function smoothly and face environmental changes, it becomes necessary to pay attention to its structure. তাই একটা প্রতিষ্ঠানকে তার কাজকর্ম খুব স্মুথভাবে করবার জন্য এবং পরিবর্তিত পরিস্থিতিতে তার সাথে মোকাবিলা করবার জন্য তার সাংগঠনিক কাঠামোর দিকে বিশেষ গুরুত্ব আরোপ করা অত্যন্ত প্রয়োজন। The organization structure can be defined as the framework within which managerial and operating tasks are performed. সুতরাং সাংগঠনিক কাঠামোকে আমরা একটা ফ্রেমওয়ার্ক বলতে পারি, যার মধ্যে একটি প্রতিষ্ঠানের ম্যানেজেরিয়াল এবং অপারেশনাল কাজকর্মগুলো সঠিকভাবে হয়ে থাকে। It specifies the relationships between people, work and resources. সুতরাং এটা একটা প্রতিষ্ঠানের কর্মী, তার কাজ এবং তার সম্পদের মধ্যে একটা সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে এবং সেটি নির্ধারণও করে। It allows correlation and coordination among human, physical and financial resources, and this enables a business enterprise to accomplish the desired goal. সুতরাং এটা একটা প্রতিষ্ঠানের মানবিক, ফাইন্যান্সিয়াল এবং ফিজিক্যাল এই সমস্ত কিছু রিসোর্সেসের মধ্যে কোঅর্ডিনেশন করে তুলতে সাহায্য করে। শুধু তাই নয়, এদের মধ্যে এমন একটা সম্পর্কের সৃষ্টি করে যার মাধ্যমে বিজনেস প্রতিষ্ঠানটা বা বিজনেস এন্টিটিটা তার ডিজায়ার্ড অবজেক্টিভ কিন্তু খুব সহজেই অ্যাচিভ করতে পারে। The span of management to a large extent give shape to the organizational structure. এই যে স্প্যান অফ ম্যানেজমেন্ট ফ্যাক্টর, সেটা কিন্তু একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচারকে প্রপার শেপিং করবার জন্য দরকার। তাহলে এবার আমাদের জানতে হবে আমরা স্প্যান অফ ম্যানেজমেন্ট বলতে কি বুঝবো। Span of management refers to the number of subordinates that can be effectively managed by superior. This determines the level of management in the structure. Span of management বলতে আমরা বুঝবো একজন
সুপিরিয়ার তার সাবঅর্ডিনেটসের যতজনকে এফেক্টিভলি হ্যান্ডেল করতে পারে তার সেই ক্ষমতাটাকে। এই স্প্যান অফ ম্যানেজমেন্টের মাধ্যমেই কিন্তু একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচারের কতগুলো লেভেলস অফ ম্যানেজমেন্ট থাকবে তা নির্ধারণ করা হয়ে থাকে। A proper organization structure is essential to ensure a smooth flow of communication and better control over operations of a business enterprise. তাই একটা সুসংঘবদ্ধ অর্গানাইজেশনাল স্ট্রাকচারের ক্ষেত্রে এক স্মুথ ফ্লো অফ কমিউনিকেশনের সাথে সাথে তার অপারেশনটাকেও প্রপার ওয়েতে কন্ট্রোল করা একান্তই গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা বলতে পারি যে সাংগঠনিক কাঠামো হলো এমন একটি কাঠামো যার মাধ্যমে ব্যবস্থাপকদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যগুলিকে সুসংঘবদ্ধ করা যায়, তাদের প্রপার ওয়েতে অ্যানালিসিস করা যায় এবং তাদের মধ্যে কোঅর্ডিনেশন করা যায়। একটি প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সার্বিক সাংগঠনিক ব্যবস্থাপনাই কিন্তু হলো তার সাংগঠনিক কাঠামো। সুতরাং এবার আমরা দেখে নেব সেই সমস্ত ফ্যাক্টরসগুলো যেগুলো আমাদের অর্গানাইজেশন স্ট্রাকচারকে অ্যাফেক্ট করে, অর্থাৎ ফ্যাক্টরস অ্যাফেক্টিং অর্গানাইজেশন স্ট্রাকচার। ফার্স্ট ওয়ান ইজ অপটিমাম ইউটিলাইজেশন অফ হিউম্যান রিসোর্স, অর্থাৎ মনুষ্য শক্তির সর্বোত্তম ব্যবহার। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যতজন কর্মী থাকবে তাদের যথার্থভাবে ব্যবহার করার উপরেই কিন্তু আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। ভালো সাংগঠনিক কাঠামো প্রতিষ্ঠানের কর্মীদের কিন্তু অলসভাবে সময় কাটানোর সুযোগ দেবে না, কিন্তু ঠিক অপর দিকেই তাদের ওপর অতিরিক্ত কাজের বোঝাও চাপিয়ে দেবে না। সুতরাং প্রপার অর্গানাইজেশন স্ট্রাকচার সবসময় একটা কর্মীকে তার প্রপার রেস্টের টাইমও দেবে, আবার তাকে দিয়ে প্রপার ওয়েতে কাজ করিয়ে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রপার কোঅর্ডিনেশন অ্যামাং ডিফারেন্ট লেভেলস, অর্থাৎ সাংগঠনিক কাঠামোটা এমনভাবেই হতে হবে যাতে কাঠামোর অন্তর্গত বিভিন্ন স্তরের কাজ প্রপার ওয়েতে সম্পন্ন হয়। শুধু তাই নয়, সংগঠন কাঠামোর মধ্যে যেন বিভাগীয়, উপবিভাগীয় এবং দলীয় এই সমস্ত সম্পর্কগুলোর মধ্যে একটা সামঞ্জস্য বজায় থাকে, সেটাও লক্ষ্য রাখতে হবে। প্রপার ইমপ্লিমেন্টেশন অফ কমিউনিকেশন, ডাইরেকশন, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোলিং, অর্থাৎ সাংগঠনিক কাঠামোটা এমনই হতে হবে যার মাধ্যমে বিভাগীয়, উপবিভাগীয় এবং দলীয় এই সম্পর্কের মধ্যে সামঞ্জস্য থাকার সাথে সাথে জ্ঞাতকরণ, নির্দেশদান, সমন্বয় এবং নিয়ন্ত্রণও প্রপার ওয়েতে করা যায়। অর্থাৎ একটা অর্গানাইজেশন স্ট্রাকচারকে আমরা তখনই প্রপার বলবো যখন সেটা কমিউনিকেশন, ডাইরেকশন, কোঅর্ডিনেশন এবং কন্ট্রোলিংকে প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারবে। ফ্লেক্সিবিলিটি, আমরা একটু আগেই পড়লাম যে সাংগঠনিক কাঠামো হচ্ছে আমাদের কোনো প্রতিষ্ঠানের ভিত্তি। তাহলে সাংগঠনিক কাঠামোর মধ্যে বিভিন্ন স্তরের মধ্যে এমনই থাকবে যার মাধ্যমে প্রতিষ্ঠানটা খুব সহজেই তাদের কাজ করিয়ে নিতে পারবে। কিন্তু একটু মনে করে দেখো, একটা প্রতিষ্ঠানকে তার বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের মধ্যে কাজ করতে হতে পারে সেইটা অর্গানাইজেশনের হাতে রয়েছে, হতে পারে সেই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের ওপর অর্গানাইজেশনের কোনো কন্ট্রোল নেই। তাই অর্গানাইজেশন স্ট্রাকচারটা যখনই তৈরি হবে সেটাকে এমনভাবেই তৈরি করতে হবে যাতে আমাদের কোনো ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস যদি চেঞ্জ হয় তাহলে স্ট্রাকচারটা তার সাথে কোপ আপ করতে পারবে। কারণ অর্গানাইজেশন স্ট্রাকচারটা যদি কোপ আপ করতে না পারে তাহলে কিন্তু সেটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মোটেই ফলপ্রসূ হবে না। এবারে আমরা চলে যাব আমাদের অর্গানাইজেশন স্ট্রাকচারের ডিফারেন্ট টাইপসে, অর্থাৎ আমরা আমাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচারকে কী ভাবে ভাগ করতে পারি। The type of structure adopted by an organization will vary with the nature and types of activity performed by the organization. অর্থাৎ আমরা কীভাবে একটা অর্গানাইজেশন স্ট্রাকচারকে ভাগ করব সেটা সেই অর্গানাইজেশন বিজনেস এন্টিটিটার নেচার এবং তারা কী ধরনের কাজ সম্পাদন করছে তার ওপরেই কিন্তু নির্ভর করবে। অর্থাৎ এক্ষেত্রে অর্গানাইজেশন স্ট্রাকচারের কোনো ইউনিভার্সালিটি থাকবে না, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নেচার এবং কাজের ধরন অনুসারে কিন্তু এই টাইপসটাও ভ্যারি করবে। The organizational structure can be classified under two categories which are as follows: functional structure and
ডিভিশনাল স্ট্রাকচার, অর্থাৎ সাধারণভাবে আমরা বলতে পারি একটা সাংগঠনিক কাঠামোকে আমরা নিচের দুটো ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি? একটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন আর আরেকটা হচ্ছে আমাদের বিভাগীয় সংগঠন। আজকে আমরা শুধুমাত্রই কার্যভিত্তিক সংগঠন নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফাংশনাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আগে জানতে হবে ফাংশনাল স্ট্রাকচারের কনসেপ্টটা কোথা থেকে এসছে। ফাংশনাল স্ট্রাকচার কনসেপ্টটা এসছে টেলরের প্রবর্তিত কার্যভিত্তিক ফোরম্যান নিয়োগের ধারণা থেকে। অবশ্য এই যে ফাংশনাল স্ট্রাকচার, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু টেলর যা সুপারিশ করেছিলেন সেটা পুরোপুরিভাবে গ্রহণ করা হয়নি। যখন প্রতিষ্ঠানের বিভিন্ন কাজগুলোকে তাদের চরিত্র বা প্রকৃতি অনুযায়ী দলবদ্ধ করা হয় এবং প্রত্যেকটা গ্রুপকে একজন দক্ষ ব্যবস্থাপকের হাতে দিয়ে দেওয়া হয়, সেখান থেকেই কিন্তু আমাদের সাংগঠনিক কাঠামো, কার্যভিত্তিক সংগঠন কাঠামোটা চলে আসে। তাহলে আমরা জেনে নেব আমাদের ফাংশনাল স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি। Grouping of jobs similar nature under functional and organizing this major function as separate department creates a functional structure. অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের একই ধরনের কাজগুলোকে গ্রুপিং করা এবং তারপরে সেই সমস্ত গ্রুপ নিয়ে একটা করে সেপারেট ডিপার্টমেন্ট তৈরি করাকেই আমরা সাধারণভাবে ফাংশনাল স্ট্রাকচার বলে থাকি। অল ডিপার্টমেন্টস রিপোর্ট টু আ কোঅর্ডিনেটিং হেড। প্রত্যেকটা যে ভাগ থাকবে তাদের একজন কোঅর্ডিনেটিং হেড থাকবে, যাদের কাছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের কার্যাবলী রিপোর্ট করবে। For example, in manufacturing concern, division of work into key function will include production, purchase, marketing, accounts and personnel. These departments may be further divided into sections. আর অর্থাৎ আমরা একটা উদাহরণ যদি নিই তাহলে কিন্তু আমরা আমাদের এই ফাংশনাল স্ট্রাকচারটাকে প্রপারলি বুঝতে পারবো। একটা ম্যানুফ্যাকচারিং কনসার্নে অনেকগুলো ভাগ থাকে, যেমন মনে করো প্রোডাকশান, পারচেস, মার্কেটিং, অ্যাকাউন্টস, পার্সোনেল ইত্যাদি। প্রত্যেকটা যে ডিপার্টমেন্ট থাকে তারা কিন্তু সিমিলার টাইপের কাজ করে। আবার প্রোডাকশানের মধ্যে সাব ডিভিশন থাকতে পারে, কারণ মনে করো একটা বড় কোনো জিনিস তৈরি হচ্ছে বা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা একটা স্পেসিফিক দল তো তৈরি করবে না, সেটা জেনারেলি বিভিন্ন দলে ভাগ করে দেওয়া হয়, পরে সেই ভাগগুলোকে আমরা অ্যাসেম্বল করে দিই। তাহলে এই যে প্রোডাকশানটা, তার ক্ষেত্রে আমাদের এই যে বিভিন্ন পার্টস বিভিন্ন ডিপার্টমেন্ট তৈরি করছে, তার মানে সেগুলো আমার প্রোডাকশান ডিপার্টমেন্টের মধ্যে আবার সাব ডিপার্টমেন্ট। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি করি, আমাদের কাজের প্রয়োজনীয়তা, তার কতটা বড়, সেই আকৃতি ইত্যাদি অনুসারে আমরা ফাংশনাল স্ট্রাকচারগুলোকে ভাগ করে দিই। কিন্তু লক্ষ্য রাখতে হবে এখানে যেভাবে আমরা কাজগুলোকে গ্রুপ করছি সেই কাজগুলো যেন সিমিলার নেচারের হয়ে থাকে। তাহলে এবার আমাদের জানতে হবে যে কোন ধরনের অর্গানাইজেশনের ক্ষেত্রে আমাদের ফাংশনাল স্ট্রাকচারটা সুইটেবল। It is most suitable when the size of organization is large and has a diversified activities and operation requires a high degree of specialization. অর্থাৎ এখানে বুঝতেই পারছো সিমিলার নেচারগুলোকে আমরা গ্রুপিং করছি, প্রত্যেকটা গ্রুপকে আবার সাব গ্রুপে ডিভাইড করছি, তার মানে এখানে আমাদের কাজের পরিধিতে অনেক বড় হতে হবে। তাই কাজের পরিধি কখন বড় হবে, যখন একটা অর্গানাইজেশনাল প্রতিষ্ঠান নিজে অনেক বড় প্রতিষ্ঠান হবে। শুধু তাই নয়, এখানে প্রত্যেকটা গ্রুপের কাছে একটা স্পেসিফিক কাজ দিয়ে দেওয়া হয়, তার মানে আমাদের এক্ষেত্রে স্পেশালাইজেশনের দরকার হবে। তাহলে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অনেক বড়, যাদের কাজের পরিধি অনেক ব্যাপক, যারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে এবং যাদের ক্ষেত্রে স্পেশালাইজেশনের প্রয়োজন হয়ে থাকে, সেই সমস্ত অর্গানাইজেশনের ক্ষেত্রেই কিন্তু আমাদের ফাংশনাল স্ট্রাকচার এফেক্টিভ। তাহলে ফাংশনাল স্ট্রাকচারের আমরা যা পড়লাম তার থেকেই আমরা তার কিছু ফিচার্স দেখতে পাই, সেগুলো আমরা একবার একটু শুনে নেব। এর মাধ্যমে কি করা হয়, এর মাধ্যমে মনে করে দেখো আমরা প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করি। প্রত্যেকটা ভাগের দায়িত্ব দেওয়া হয় একজন দক্ষ ব্যবস্থাপকের ওপর। প্রত্যেকটা বিভাগীয় ব্যবস্থাপককে তাদের প্রয়োজনীয় কাজ করবার কর্তৃত্ব দেওয়া হয় এবং তাদের কাজের সুবিধার জন্য অন্য বিভাগের কর্মীদের প্রয়োজন মতো নির্দেশ দেওয়া হয়। প্রত্যেক অধস্তন কর্মী একজন মাত্র ব্যবস্থাপকের কাছ থেকে কিন্তু নির্দেশ পান।
এগুলো সমস্ত কিছুই আমরা কিন্তু ম্যানেজমেন্টের যে 14টা নীতি পড়েছিলাম তার মধ্যে রয়েছে। ইভেন লাস্টেরটাও মনে করে দেখো, এটা কিন্তু ইউনিটি অফ কমান্ডের পার্ট। কারণ একজন অধস্তন যদি একাধিক লোকের কাছ থেকে ইনস্ট্রাকশন পায় তাহলে সে কিন্তু কনফিউজড হয়ে যাবে, বুঝতে পারবে না তার প্রপার কী করা উচিত, তার মানে সে তার কাজটাকে সঠিক মতন সম্পন্ন করতে পারবে না। অর্থাৎ অর্গানাইজেশন স্ট্রাকচারের ক্ষেত্রে ফাংশনাল স্ট্রাকচারটাকে এমনভাবেই করতে হবে যাতে আমাদের ওই 14টা নীতির প্রত্যেকটা অক্ষুণ্ণ থাকে, যাতে প্রতিষ্ঠানটা তার ডিজায়ার্ড অবজেক্টিভকে ফুলফিল করতে পারে। এবারে আমরা চলে যাব আমাদের ফাংশনাল স্ট্রাকচারের অ্যাডভান্টেজেসের দিকে, দেখে নেব সেগুলো কি কি। ফার্স্ট ওয়ান ইজ স্পেশালাইজেশন। এখানে বুঝতেই পারছো আমরা সিমিলার নেচারকে বিভিন্ন ভাগে ভাগ করছি এবং প্রত্যেকটা ভাগ এক একটা গ্রুপের কাছে দিয়ে দিচ্ছি। তার মানে সেই গ্রুপটা দীর্ঘদিন ধরে সে একই রকমের কাজ করে যাচ্ছে। আমরা জানি আমরা যত একই ধরনের কাজ রিপিটেডলি করতে থাকবো আমাদের সেই বিষয়ে স্পেশালাইজেশন হবে। শুধু তাই নয়, অনেক সময় হতে পারে একটা কাজ করতে আমাদের স্পেশালাইজড গ্রুপেরই দরকার, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত কর্মীদের আমরা ট্রেনিং দিয়ে বা স্পেশালাইজড কোর্স করিয়ে তার জন্য প্রপার বা তার জন্য যোগ্য করে তুলতে পারি। তাই ফাংশনাল স্ট্রাকচারের মেন সুবিধাই হচ্ছে এখানে স্পেশালাইজড পার্সোনেলরা কাজ করে। স্পেশালাইজড যখন তারা হয়ে যাবে তত তারা অপটিমাম ইউজ করতে পারবে রিসোর্সের। অপটিমাম ইউজ করা মানেই আমাদের ওয়েস্টেজ কমবে, ওয়েস্টেজ করা মানেই কিন্তু অর্গানাইজেশনটা প্রপারলি এগোতে পারবে। নেক্সট হচ্ছে এফিসিয়েন্সি। এটাও কিন্তু আমরা স্পেশালাইজেশনের পয়েন্ট অফ ভিউ থেকেই যাব। একটা গ্রুপ বা একজন ব্যক্তি যত একটা কাজে স্পেশালাইজড হবে তার এফিসিয়েন্সি লেভেল কিন্তু ততই বাড়তে থাকবে, কারণ সে দীর্ঘদিন ধরে একই কাজ করে যাচ্ছে, তাই জন্য তার ভুলভ্রান্তি কম হবে এবং স্ট্যান্ডার্ড যে কাজের সেটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। রিলিফ টু ম্যানেজার। এখানে দেখো প্রত্যেকটা যে গ্রুপ থাকে সেই সমস্ত গ্রুপের দায়িত্বে আবার একজন করে হেড বা ব্যবস্থাপক থাকেন। তাহলে প্রত্যেকটা গ্রুপ তার রিপোর্ট করবে ব্যবস্থাপককে বা সেই হেডকে, এবং প্রত্যেকটা গ্রুপের হেড আবার রিপোর্ট করবে তাদের কোঅর্ডিনেটিং হেডকে। ফলে একদম টপ লেভেল যে ম্যানেজমেন্ট থাকবে সেই টপ লেভেল ম্যানেজমেন্টের কিন্তু যে এক্সট্রা বার্ডেন সেটা কমবে, কারণ সে আলটিমেটলি সমস্ত গ্রুপের থেকে একটা কংক্রিট রেজাল্ট পাবে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে কি হয়, প্রত্যেকটা কাজ ভাগ করে দেওয়া হয়, এতে প্রত্যেকটা গ্রুপের মধ্যে একটা কোঅর্ডিনেশন মেনটেন করা হয়। প্রত্যেকটা গ্রুপের যে ওয়ার্কাররা আছে তারা ইনস্ট্রাকশন একজনের থেকে পান, তারা তাদের গ্রিভেন্স বা ফিডব্যাক বা কমপ্লেন যাই থাকুক তারা উপরের লেভেলে পাস অন করতে পারেন। তাহলে যত এফেক্টিভ ওয়েতে এই কাজটা হবে তত কিন্তু প্রোডাক্টিভিটি বাড়বে, আর প্রোডাক্টিভিটি বাড়ার অর্থই হলো গ্রোথ এবং ডেভেলপমেন্টে সাহায্য করা। সিম্পল স্টাফিং। সাংগঠনিক কাঠামোতে কর্মী নির্বাচন, নিয়োগ এবং প্রশিক্ষণের কাজ আমরা খুব সহজেই করতে পারি, কারণ কোথায় কি দরকার তা দেখার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড থাকেন, তিনি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে অ্যানালিসিস করে সেই রিপোর্ট দেন, সেই অনুযায়ী আমাদের কাজ করা হয়। তাই এখানকার স্টাফিং ব্যবস্থাটা অনেক বেশি সিম্পল। এবারে আমরা জানবো আমাদের ড্রব্যাকস কী কী রয়েছে বা ডিসঅ্যাডভান্টেজ কী কী রয়েছে। ফার্স্ট ওয়ান হচ্ছে কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি কি বলেছে দেখো, এখানে মনে করো আমার প্রোডাকশন ডিপার্টমেন্টের কোনো কাজ হচ্ছে, তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজের জন্য প্রোডাকশন ডিপার্টমেন্টের প্রত্যেকের মধ্যে কোঅর্ডিনেশন তো দরকারই, কিন্তু এর সাথে মার্কেটিং ডিপার্টমেন্টেরও কোঅর্ডিনেশন থাকা দরকার। কেন? কারণ মার্কেটে সেই প্রোডাক্টের ডিমান্ড কি বা কনজিউমাররা আর কি কি এক্সট্রা কোয়ালিটি এবং চাইছেন সেগুলো কিন্তু মার্কেট সার্ভের মাধ্যমেই জানা সম্ভব হয়। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র যে রিলেশনশিপটা সেটা নিজের গ্রুপের মধ্যে স্ট্রং করলে চলবে না, অনেক সময় ক্রস রিলেশনশিপেরও দরকার হয়ে পড়ে। তাহলে ক্রস রিলেশনশিপ যত বেশি হবে তত আমাদের স্ট্রাকচারটা কমপ্লেক্স হয়ে যাবে, তত ফ্লো অফ কমিউনিকেশনটা কিন্তু আমাদের হ্যাম্পার করবে। নেক্সট ওয়ান হচ্ছে ইনডিসিপ্লিন। একজন কর্মচারী একাধিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে যা তাদের শৃঙ্খলা রক্ষার সমস্যা হয়ে পড়ে। সাধারণভাবে আমাদের মনে হতে পারে যে একটা ডিপার্টমেন্টের তো একজনই হেড থাকছে, কিন্তু যখনই একটা ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্টের সঙ্গে লিঙ্কড হচ্ছে তখন কিন্তু শুধুমাত্র নিজের হেডের কথা মতো চললেই হবে না, ওই অন্য ডিপার্টমেন্টের হেডের থেকেও কিন্তু সে ইনস্ট্রাকশন পাবে। তাহলে যত এরকম বেশি ক্রস রিলেশনশিপ থাকবে তত কিন্তু নাম্বার অফ সুপেরিয়ার্স বাড়বে এবং তাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হবে এবং ইনডিসিপ্লিনড হয়ে যাবে।
ল্যাক অফ কোঅর্ডিনেশন। আমরা জানি বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেখানে কাজের পরিধি বেশি সেই সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু ফাংশনাল স্ট্রাকচারকে অ্যাডাপ্ট করা হয়, কিন্তু একটু মনে করে দেখো কাজের পরিধি যত বাড়বে তত একটা ডিপার্টমেন্টের মধ্যে সাব ডিপার্টমেন্টের মধ্যে আবার ডিপার্টমেন্ট এরকম ক্রিয়েট করার দরকার হবে। যত স্টেজেস বেশি থাকবে বা যত লেভেলস বেশি থাকবে তত কিন্তু সেই স্ট্রাকচারটা কমপ্লেক্স হয়ে যাবে এবং তার যে এমপ্লয়িজরা থাকবে তাদের মধ্যে কোঅর্ডিনেশন করতে অসুবিধা হবে। শুধু তাই নয়, একটা ডিপার্টমেন্ট যখনই অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে লিঙ্কড হচ্ছে তখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজের মধ্যে এবং বাইরের ডিপার্টমেন্টের সাথেও কোঅর্ডিনেশন করার দরকার হয়ে পড়ছে। এগুলো কিন্তু আমাদের কোঅর্ডিনেশন প্রসেসকে হ্যাম্পার করে এবং কোঅর্ডিনেশন প্রসেস যদি হ্যাম্পার্ড হয় তাহলে অর্গানাইজেশনাল স্ট্রাকচারটাই কিন্তু ফেল করে যাবে। এক্সপেন্সিভ কেন? কারণ দেখো এটা একটা জটিল প্রক্রিয়া, এখানে আমাদের স্পেশালাইজেশনের দরকার হয়ে পড়ে। স্পেশালাইজেশনের জন্য হয় আমাদের এমপ্লয়ীদের ট্রেনিং দিতে হবে বা স্পেশালাইজড এমপ্লয়িকে রিক্রুট করতে হবে। যখনই তাদের স্পেশালাইজেশন ট্রেনিং দেওয়া হবে বা তাদের স্পেশালাইজড ওয়েতে রিক্রুট করা হবে তখন তাদের স্যালারি কিন্তু অনেক বেড়ে যাবে এবং স্যালারি হচ্ছে কোম্পানির কস্টের একটা পোর্শন, সেই জন্য এটা ওভারঅল কস্টকে কিন্তু বাড়িয়ে দেবে। দ্য লাস্ট ওয়ান ইজ ডিলে। সাংগঠনিক কাঠামোতে সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেকের হেডের মতামত জানা প্রয়োজন, কারণ একটা প্রতিষ্ঠান শুধুমাত্র একটা ডিপার্টমেন্টকে নিয়ে চলতে পারবে না। তাই প্রত্যেকে যদি এফেক্টিভলি পার্টিসিপেট না করে সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিলম্ব ঘটতে পারে। এবং শুধু তাই নয়, যেহেতু এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ও সাব ডিপার্টমেন্টের মধ্যে কন্ট্রোলিং থাকার দরকার, সেই জন্য এই সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্তকে ইমপ্লিমেন্ট করতেও আমাদের ডিলে হতে পারে। তাহলে এই গেল আজকে আমাদের ফাংশনাল স্ট্রাকচার। নেক্সট দিন আমরা আমাদের ডিভিশনাল স্ট্রাকচার এবং বাকি পোর্শন নিয়ে আলোচনা করব।